প্রতি বছর উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে গ্রাম থেকে হাজার হাজার ছেলে মেয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু শহরের এই অচেনা ঝামেলার পরিবেশ আর সিনিয়রদের অমানবিক বুলিং তাদের শুরুতে এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। আর হোস্টেল লাইফের কথা কি বলবো, যেখানে পড়াশোনার চেয়ে আড্ডাবাজি, বিড়ি টানা আর বোতল ভাঙ্গার শব্দই যেন নিত্যদিনের রুটিন হয়ে যায়। একদিন হঠাৎ করে কিছু সিনিয়র এসে তাদের 3 বন্ধুকে তুলে নিয়ে যায়। 2 দিন ধরে চলে পৈশাচিক নির্যাতন। রক্তাক্ত শরীরে যখন তারা ছাড়া পায়, তখন তাদের চোখে পড়াশোনার নেশা নয়, বরং জ্বলছিল প্রতিশোধের আগুন। উপায় না দেখে তারা হাত মিলায় লোকাল এক বড় গুন্ডার সাথে এবং সেই সিনিয়রদের উপর চরম প্রতিশোধ নেয়। কিন্তু তারা ভাবতেও পারেনি তারা আসলে কোন মৌচাকে ঢিল মেরেছে। তারা যাদের উপর হাত তুলেছিল সেই সিনিয়রদের হাতেই ছিল এই শহরের সব থেকে বড় মাফিয়া ডনের সাথে। তারপর শুরু হয় এক অসম লড়াই। এক পাশে হাজারো গুন্ডা আর অন্য পাশে গ্রাম থেকে আসা সেই 3টি ছেলে এবং তাদের গুন্ডা ভাই। কলেজ লাইফ নিয়ে তৈরি এই যাবৎকালের সব থেকে রোমহর্ষক আর ইমোশনাল গল্প এটি। যারা বর্তমানে কলেজে পড়ছো অথবা কলেজ শেষ করেছো কিংবা ভবিষ্যতে কলেজে উঠবে, তাদের জন্য এই ভিডিওটা হতে পারে একটা মাস্টারপিস। তো আর দেরি কিসের, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চলো গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ দেখতে পাই, যেখানে অনেক ছেলে মেয়ে অ্যাডমিশন দেওয়ার জন্য ভিড় জমিয়েছিল। সেখানে আমরা বেবিকে দেখতে পাই। বেবি তার মাকে নিয়ে এসেছিল ভর্তি হওয়ার জন্য। তখনই তার একজন পুরাতন বন্ধুর সঙ্গে দেখা হয়। এ হচ্ছে আজ্জু, যে কিনা বেবির এলাকার কাছাকাছি থাকে। আজ্জু তার বাবাকে বেবির মার সঙ্গে পরিচয় করে দেয়। সময় যত বাড়ছিল, ছাত্রছাত্রীদের ভিড় ততই বাড়ছিল। তখনই আমরা শান্তনু নামে এই ছেলেটাকে দেখতে পাই। সবাই অ্যাডমিশনের সাথে সাথে ইউনিফর্ম বানানোর জন্য মাপজুপ দিয়ে দেয়। তারপর সবাই কলেজের হোস্টেলে উঠার জন্য ফর্ম ভরতে শুরু করে। কিন্তু তখনই একজন ধান্দাবাজ এসে বেবির মাকে বলতে শুরু করে, দিদি, কলেজের যে হোস্টেলগুলো রয়েছে সেগুলোতে সব সময় মদ, গাঁজা এবং বিভিন্ন ধরনের নেশা করা হয়। তার থেকে ভালো হয় আমার একটা নিজস্ব পিজি নামে হোস্টেল রয়েছে। আসলে বেটাশালা এখানে দালালি করছিল। তখন ওয়ার্ডেন পিকে বলতে শুরু করে, আর এই কলেজে হোস্টেলে থাকার যে খরচ হবে তার থেকে কম খরচ হবে আমার হোস্টেলে থাকলে। এই জন্য ভালো হয় আপনাদের ছেলেকে আমার হোস্টেলে পাঠিয়ে দিন। তারপর বেবি এবং আজ্জুকে সেই হোস্টেলে ভর্তি করা হয়। তারপর দেখা যায় এক এক করে সবাই হোস্টেলে উঠে পড়ে। কিন্তু যখন বেবির মা চলে যাচ্ছিল, তখন বেবির মা বেবিকে 1000 টাকা দিতে নেয়। কিন্তু তখনই পিকে এসে টাকাটা নিয়ে যায় এবং বলে, আমাদের পরিষ্কার করার কিছু খরচ রয়েছে, এই জন্য টাকাটা দিতে হবে। ওয়ার্ডেন বেবির মাকে কত ভালোই কিছু না বলেছিল, কিন্তু বাস্তবতা খুবই ভিন্ন। কলেজের হোস্টেলে তো মদ, গাঁজা কোনোভাবেই খাওয়া যায় না, কিন্তু এখানে পিকেই সবাইকে সার্ভিস দিয়ে থাকে। তারপর সিন শিফট হয় কলেজে প্রথম দিনই সিনিয়ররা জুনিয়রদেরকে বোলিং করতে শুরু করে। আসলে এখানে রুলসটা হচ্ছে, যতদিন পর্যন্ত নিউ স্টুডেন্টরা নতুন ইউনিফর্ম না পাবে ততদিন পর্যন্ত সিনিয়ররা তাদেরকে ইচ্ছা মতো র্যাগিং করে থাকে। সারাদিন সিনিয়রদের র্যাগিং খাওয়ার পর সিন শিফট হয় রাতের বেলা, যেখানে আমরা দেখতে পাই একটা ছেলে কান্না করতে করতে আজ্জুকে বলছিল, আজকে আমাকে সিনিয়ররা ইচ্ছা মতো মেরেছে। তারা বলেছিল আমাকে একটা গান গাইতে, আমি সুন্দর একটা গান বলি, কিন্তু তারা আমাকে ইচ্ছা মতো মারধর করে। এইসব আর আমার ভালো লাগছে না। তখন আজ্জু বলে, আসলে দেখো, সিনিয়রদের একটা গ্যাং রয়েছে আর তারা অনেক সময় যাবত একসাথে থাকে, এই জন্যই তাদেরকে কেউ কিছু বলতে পারে না। অতএব আমরা এই হোস্টেলে 22 জন আছি, যদি সবাই আমরা একত্রে চলাফেরা করি তাহলে কেউ আমাদেরকে কিছু বলবে না। তারপর সিন শিফট হয় পরের দিন সকালবেলা। এইখানে দেখা যায় সবাই একসঙ্গে কলেজ যাচ্ছে এবং সিনিয়ররা তাদেরকে দেখে অবাক হয়ে গেল, কারণ সবাই একজোট হলে কোনো সিনিয়র তাদেরকে র‍্যাগ দিতে পারবে না। কলেজের ক্যান্টিনে দেখা যায় কিছু সিনিয়র নতুন পোলাপানদেরকে র‍্যাগ দিচ্ছিল। তখনই আমরা কুট্টিকে দেখতে পাই। কুট্টি হচ্ছে এই কলেজের সব থেকে বড় গ্যাং এর লিডার। তখনই শান্তনু বেটাশালা এসে মুখ থেকে পানি ফেলে দেয় এবং তাদেরকে হাসি মুখে হালকা অ্যাটিটিউড নেয়, যেটা দেখার পর শান্তনুকে কুট্টি গ্যাং এর লোকেরা টার্গেটে রেখে দেয়। যেহেতু শান্তনুরা সবাই একসঙ্গে থাকতো, তাই কুট্টি গ্যাং এর লোকেরা তাদের কিছুই করতে পারতো না। তারপর সিন শিফট হয় তাদের হোস্টেলের বাহিরে। এখানে আজ্জু বিড়ি খাচ্ছিল। তখনই হাদারাম শান্তনু এসে তাকে বলতে শুরু করে, ভাই, একটা ঝামেলা হয়ে গিয়েছে। কিছু সিনিয়র আমাকে জিজ্ঞেস করেছিল আমার নাম কি, তখন আমি তাদেরকে বলেছি এখান থেকে পালিয়ে যা। শান্তনুর মুখে এইরকম কথা শোনার পর বেবি তো রাগান্বিত হয়ে তাকে বলতে শুরু করে, হয়তো আমরা নতুন একটা গ্যাং বানিয়েছি, এই জন্য তুমি খাল কেটে কুমির আনবে, এটা কিন্তু একদমই ঠিক নয়। তখন শান্তনু বলতে শুরু করে, আরে সমস্যা নেই, তারা তো আমাদের হোস্টেল চিনে না। কিন্তু তখনই দেখা যায় 2টা ছেলে বাইক নিয়ে চলে আসে এবং শান্তনুকে বলে তাড়াতাড়ি বাইকে উঠতে। তখনই আজ্জু এসে বলে, এটা কি মগের মুলুক নাকি, তুমি বলবে আর আমরা বাইকে উঠে যাব। তখন পিছনে থাকা ছেলেটা বলতে শুরু করে, আমি তোদের সিনিয়র, তাই
তাই যা বলছি তাড়াতাড়ি শুনে নে। তখন আজ্জু বলে ওঠে, সিনিয়র হচ্ছে কলেজে, এখানে তো কিছুই নয়। তখন ছেলেটা চলে যায়। আসলে এই ছেলেটা আর কেউ না, স্বয়ং কুট্টি ছিল। তারপর কুট্টি এই যাবৎকালে চলে যায়, কিন্তু তারপরে শুরু হয় আজ্জুদের মাঝে মিটিং। আজ্জু বলছিল এখনই আমাদের সময় সবাই একসঙ্গে থাকার। আমার বিশ্বাস অবশ্যই তারা আসবে, আর তারা আসলে আমরা যদি সবাই একসঙ্গে লড়াই করি তাহলেই আমাদের গ্যাংটা বড় হয়ে যাবে। কিন্তু এই কথা শোনার পর দেখা যায় আস্তে আস্তে হোস্টেলে পোলাপান সবাই গ্যাং ছেড়ে দিতে শুরু করে, কারণ তাদের ভাষ্যমতে কুট্টির হাতে মার খেয়ে মরার থেকে গ্যাং এর বুলিং সহ্য করা আরো ভালো। তারপরও দেখা যায় আজ্জু এবং বেবিরা অনেক লাঠি টাঠি জোগাড় করে। তাদের এই রকম প্রস্তুতি দেখে ওয়ার্ডেন এসে তাকে জিজ্ঞেস করে ঝামেলা টামেলা হবে নাকি, আর যদি ঝামেলা হয় তোমাদের কোনো চিন্তা করতে হবে না, কারণ আমার কাছে অন্য পথ রয়েছে। তারপর দেখা যায় রাতের বেলা আজ্জু তার একটা ছেলেকে বারান্দায় বসিয়ে দেয়। সে তাকে ইনফরমারদের মতো একটু পরপর হোয়াটসঅ্যাপে জানাচ্ছিল কেউ আসছে কিনা। কিন্তু যখন রাত গভীর হয় সবাই প্রায় ঘুমিয়ে পড়েছিল, তখন দেখা যায় হঠাৎ করে কুটি তার পোলাপান নিয়ে হোস্টেলের সামনে চলে এসেছে এবং তাদের ওয়ার্ডেনকে ইচ্ছা মতো মারধর করছে। যেটা দেখার পর সব পোলাপান অত্যন্ত ভয় পেয়ে যায় এবং সবাই নিজেদেরকে বাঁচানোর জন্য লুকাতে শুরু করে। কিন্তু ফাইনালি কুটি তাদেরকে উলঙ্গ করে ধরে নিয়ে যায় এবং রাস্তায় যতক্ষণ তারা গাড়ির ভিতরে ছিল ততক্ষণ তাদের উপর অমানবিক নির্যাতন করা হয়। তারপর কুটি গ্যাং এর এরিয়াতে তাদেরকে নিয়ে আসা হয় এবং তাদেরকে পালা করে করে মারধর করতে শুরু করে। এক পর্যায়ে তাদের তিনজনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তারপরও কুট্টি তাদেরকে ইচ্ছা মতো মারধর করতে শুরু করে। 2 দিন পরে দেখা যায় কুট্টি তাদেরকে বলছে যেহেতু তোমাদের সাহস অনেক তাই এখন থেকে তোমরা আমাদের গ্যাং এর লোক, যাও এখন থেকে তোমাদেরকে কলেজে কেউ কিছু করবে না। তারপর কুটি তাদেরকে মদ খাওয়ার আমন্ত্রণ জানায়। সবাই মদ খেলেও আজ্জুর চোখে রয়েছিল প্রতিশোধের আগুন। তারপর সিন শিফট হয় হোস্টেলের ব্যালকনিতে, যেখানে আমরা দেখতে পাই বেবিকে তার আম্মু কল করে বলছিল তুমি কয়েকদিন যাবত কল ধরছো না কেন? তোমার 2 জন ফ্রেন্ডকে কল করেছিলাম, তারাও কল ধরেনি। তোমার কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো। প্রতি উত্তরে বেবি তার মাকে বলে এখানে নেটওয়ার্ক প্রবলেম ছিল তাই আমি তোমাকে কল দিতে পারিনি। তারপর সে কলটা কেটে দেয় এবং কান্না করতে করতে বলতে শুরু করে আমার মাও আজ পর্যন্ত আমাকে কখনো মারিনি, অথচ তারা আমাকে ইচ্ছামতো মারধর করেছে। তখন আজ্জু বলে ওঠে শুধু কেঁদেই যাবে, প্রতিশোধ কি নিবে না? তখন বেবি বলে আমি কিভাবে প্রতিশোধ নেব? তাদের গ্যাংটা দেখেছো কত বড়, তাই আমাদেরকে এই শহরে যদি কুট্টি গ্যাংকে মারতে হয় তাহলে প্রথমত আমাদের লোকাল সাপোর্ট লাগবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে আমরা লোকাল সাপোর্ট কিভাবে পাবো? আমরা সবাই জানি শহরের বড় বড় নেতা এবং গুন্ডারা সবসময় বারে এসে খাওয়া দাওয়া করে, তাই আজ থেকে আমরা প্রতি রাতই বারে যাব খাওয়া দাওয়া করার জন্য। দেখা যায় প্রতিদিনই শান্তনুরা বারে যেত এবং অনেক টাকা খরচ করত, এমনকি গুন্ডাদেরকে খাওয়া দাওয়া করাতো, কিন্তু গুন্ডারা তাদের সঙ্গে ফ্রেন্ডশিপ করতো না। এইভাবেই দিন চলতে শুরু করে, এমনকি তারা আরো বড় বারে যায়, কিন্তু সেখানেও তাদের সঙ্গে সেম অবস্থা হচ্ছিল। এমনকি বড় গুন্ডাদের সঙ্গে সে তো কথাই বলতে পারছিল না। আর বারে প্রতিদিন খাওয়া দাওয়া করলেও তো অনেক টাকা লাগে, তাই তারা একটা সিদ্ধান্ত নেয়। তারা বিভিন্ন ইভেন্টে গিয়ে কাজ করতে শুরু করে, কখনো বিয়ের ইভেন্টে, আবার কখনো কোনো প্রমোশনাল ইভেন্টে। সব বড় বড় বার ঘুরে লাস্ট পর্যন্ত তারা ময়ূরী নামক একটা বারে যায়, কিন্তু সেখানেও সেম অবস্থা। এইভাবেই দিন কাটতে থাকে। কিন্তু হঠাৎ একদিন তারা বারে প্রবেশ করার সময় এক জায়গায় হিসু করতে যায়, কিন্তু তখনই এক লোক তাদের কাছে লাইটার চেয়ে বসে। তখন বেবি বলে একটু ওয়েট করো না। প্রতি উত্তরে লোকটা বলে কোনো সমস্যা নেই, আমি তোমার সিগারেট থেকে আমার সিগারেট জ্বালিয়ে নিচ্ছি। এইরকম অবস্থা দেখে আজ্জু বেবিকে বলতে শুরু করে আমরা যেখানে যাই না কেন নর্থের কেউর সাথে দেখা হয়ে যায়। আসলে বিষয়টা খুবই দুঃখজনক। তারপর 3 বন্ধু মিলে একটা টেবিলে বসে পড়ে, কিন্তু তৎক্ষণাৎ ওয়াইটার এসে তাদেরকে উঠিয়ে দেয়। কারণ জিজ্ঞাসা করলে ওয়াইটার তাদেরকে বলে এই টেবিলটা আগে থেকে বুক হয়ে রয়েছে, দয়া করে আপনারা অন্য কোথাও বসেন। বেচারাদের কষ্ট করে নর্মাল টেবিলে বসতে হয়। তারপর দেখা যায় সেই ওয়াশরুমের লোকটা এসে এই টেবিলটাতে বসে পড়ে। এইটা দেখে আজ্জুরা বলতে শুরু করে এই লোকটাকেও ওয়াইটার এসে উঠিয়ে দিবে, কিন্তু তাদের ধারণা ছিল একদমই ভুল, কারণ তৎক্ষণাৎ একজন ওয়াইটার এসে তাকে কাবাব এবং মদ দিয়ে যায়। যেটা দেখার পর তারা অত্যন্ত অবাক হয়। আর তখনই দেখা যায় এই মায়াবী বারের ওয়ানার এসে তার সঙ্গে দেখা করে এবং বলে ভাই সবকিছু ঠিকঠাক তো, কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবেন। এইটা দেখার পর আজ্জু সিদ্ধান্ত নেয় যে করে হোক এই ভাইয়ের সঙ্গে আমাদেরকে হাত মিলাতে হবে। তখন সে বুদ্ধি করে বেবিকে পাঠিয়ে দেয় সেই গ্যাংস্টারের কাছ থেকে লাইটার আনতে, কারণ গ্যাংস্টার তো একটু আগেই তাদের কাছে লাইটার চেয়েছিল। বেচারা বিবি ভয়ে ভয়ে কোনো মতে গিয়ে লোকটাকে বলে বসে ভাই লাইটার দাও না। এইটা শোনার পর যখন তাকে লাইটার দেয় তখন তাকে দেখে চিনে ফেলে। আসলে এই লোকটার নাম হচ্ছে রাঙ্গা। তখন রাঙ্গা বেবিকে বলে এখানে বসে পড়ো, আমি তো তোমাকে চিনতে পেরেছি। তখন বেবি বলে আমার সঙ্গে আমার বন্ধুরাও রয়েছে। তারপর রাঙ্গা তাদের বন্ধুদেরকেও ডেকে আনে। তারপর রাঙ্গা তাদের সঙ্গে পরিচয় হয়ে বলতে শুরু করে আজকে আমার একটু তাড়া রয়েছে, কালকে তোমাদের সঙ্গে ভালোভাবে পরিচিত
উপস্থিত হব। তারপর রাঙ্গা যখন তাদের সাথে ড্রিঙ্ক খেতে নেয় তখন দেখা যায় তাদের ড্রিঙ্ক একদম শেষ হয়ে গিয়েছে। এইটা দেখে রাঙ্গা চিৎকার করে উঠে এবং সঙ্গে সঙ্গে তার লোকেরা তার দিকে দৌড়ে আসে। এইটা দেখে শান্তনুদের অবস্থা তো খারাপ হয়ে যায়। তখন রাঙ্গা বলে, এক বোতল মাল নিয়ে আসো আর সাথে একটা কাবাব। তারপর সিন শিফট হয় রাস্তায়, যেখানে আজ সবাইকে বলছিল অবশেষে আমরা লোকাল সাপোর্ট পেয়ে গিয়েছি, এখন কিছুদিন এই ভাইয়ের সঙ্গে ঘোরাঘুরি করব এবং তারপরে আমরা পেয়ে যাব লোকাল সাপোর্ট। তারা যখন এইসব বলে হোস্টেলের দিকে যাচ্ছিল তখনই দেখা যায় কুট্টি তার সামনে এসে গাড়ি দাঁড় করে এবং তাকে বলতে শুরু করে, গাড়িতে উঠে পড়ো, তোমাদেরকে হোস্টেলে নামিয়ে দিচ্ছি। বেচারা কুট্টির উপর কোনো কথা বলা তাদের সাহস নেই, তাই বাধ্য হয়ে গাড়িতে উঠে পড়ে। তারপর সিন শিফট হয় পরের দিনের রাতের বেলা, যেখানে আমরা দেখতে পাই রাঙ্গা তাদের জন্য ওয়েট করছে। যখনই রাঙ্গা তাদেরকে দেখতে পায় তখনই তাদের টেবিলে বসার জন্য আমন্ত্রণ জানায় এবং সঙ্গে সঙ্গে তাদেরকে ড্রিঙ্ক করায়। তারপর রাঙ্গা তাদের একমাত্র অ্যাসিস্ট্যান্ট আম্বারের সঙ্গে তাদেরকে পরিচয় করিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে রাঙ্গার গ্যাংয়ে থাকা সমস্ত লোকদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেয়। আস্তে আস্তে তারা রাঙ্গা ভাইয়ের সঙ্গে অনেক ঘনিষ্ঠভাবে পরিচিত হয়ে যায়। এমনই একদিন রাঙ্গা ভাইয়ের গ্যাংয়ের লোকেরা সবাইকে অস্ত্র দেখাচ্ছিল। সবার অস্ত্র দেখানো হলে আজু তাদেরকে প্রশ্ন করে বলে, আপনাদের কাছে কি গান নেই? তখন রাঙ্গা ভাই আম্বরকে জিজ্ঞেস করে, আমাদের গানটা কোথায়? প্রতি উত্তরে আম্বর বলে, আমাদের গানটা তো বাড়িতে রেখে এসেছি। এটা শোনার পর রাঙ্গা অত্যন্ত রাগান্বিত হয়। তখন শান্তনু জিজ্ঞেস করে, আচ্ছা রাঙ্গা ভাই কিভাবে গ্যাংস্টার হয়েছে? তখন আম্বর তাদেরকে বলতে শুরু করে, রাঙ্গা ভাইয়ের একটা জুসের দোকান ছিল, সেখানে সে রাত দিন পরিশ্রম করত যাতে করে সে কিছু অর্থ জমা করতে পারে, কারণ সেই টাকাগুলো দিয়ে সে কলেজে ভর্তি হবে। কিন্তু যখন রাঙ্গা ভাই 2 লাখ টাকার মতো জমা করে ফেলেছিল তখন তার একজন আত্মীয় তাকে এসে বলতে শুরু করে, একটা শেয়ার মার্কেট রয়েছে, যদি তুমি সেটা কিনে নাও তাহলে তোমাকে আর জুসের দোকানে কাজ করতে হবে না। বেচারা রাঙ্গা ভাই তার সেই আত্মীয়কে নিজের ভাই মনে করে সবগুলো টাকা সেই ডুবে যাওয়া শেয়ার মার্কেটে লাগিয়ে দেয়। তারপর দেখা যায় পরের দিনই সেই শেয়ার মার্কেট ক্র্যাশ করে ফেলে এবং তার সমস্ত টাকা নষ্ট হয়ে যায়। তারপর বেচারা আর কি করবে, আবারও সেই জুস বানাতে শুরু করে। কিন্তু হঠাৎই দেখা যায় তার সেই শেয়ার মার্কেটটা নিজের গতি ফিরে পায় এবং তার লাগানো টাকা অনেক অংশে বেড়ে যায়। তারপর সেই আত্মীয়র কথা মতো সেই টাকাগুলোকে ব্যাঙ্গালোরের একটা কম দামি জায়গা কিনে নেয়। কিন্তু দেখা যায় জায়গাটা তেমন দাম না হওয়ায় রাঙ্গা ভাই আবারও লসে পড়ে যায়। তারপর রাঙ্গা ভাই আবারও জুস বিক্রি করতে শুরু করে, কিন্তু হঠাৎই তার জুসের দোকানের সামনে কিছু গুন্ডারা এসে মারপিট করার চিন্তা ভাবনা করতে শুরু করে। তখনই রাঙ্গা ভাই তাদেরকে নিষেধ করে এবং একজন তার উপর হাত তুলতে নিলে রাঙ্গা ভাই সবাইকে ইচ্ছামতো পিঠায়। আর এই বিষয়টা তাদের গ্যাংয়ের লিডার রেড্ডি ভাই দেখে ফেলে। আর রেড্ডি ভাই এটার জন্য বেশি ইমপ্রেস হয় যে সবাইকে মেরেছে জুস ওপেনার দিয়ে। তারপর সিন শিফট হয় রেড্ডি ভাইয়ের একটা মিটিং এ, যেখানে দেখা যায় এই শহরের সবথেকে বড় মাফিয়ার সঙ্গে যখন মিটিং চলছিল তখন মাফিয়ার লোকেরা তাকে মারতে চায়, কিন্তু রেড্ডি ভাই রাঙ্গাকে নিয়ে আসে আর তৎক্ষণাৎ রাঙ্গা সবাইকে পিটিয়ে 12টা বাজিয়ে দেয়। তারপর থেকে দেখা যায় রেড্ডির সঙ্গে রাঙ্গা ভাই কাজ করতে শুরু করে, এমনকি রাঙ্গা ভাইয়ের জুস ওপেনার তখন চাকুতে পরিণত হয়। আস্তে আস্তে রাঙ্গা ভাই অনেক বড় গুন্ডা হয়ে যায়। প্রতিনিয়ত আম্বর এবং তার সাথীরা শান্তনুদেরকে ঘটনা শোনাতো, কিন্তু শান্তনুরা ভাবতো হয়তো রাঙ্গা ভাই তাদের সঙ্গে নাটক করছে, কারণ তাদের কাছে সবকিছু ফেক মনে হতো। হঠাৎ দিন দেখা যায় রাঙ্গা ভাই কোথাও একটা ফাইটে যাচ্ছে, তখন শান্তনুরা আবদার করে বসে তারাও সাথে যাবে, কিন্তু তখনই রাঙ্গা ভাই না করে তাদেরকে নিয়ে চলে যায়। তারপর আম্বরের কাছ থেকে তারা জানতে পারে রাঙ্গা ভাই ফাইটিং দুনিয়ায় যাওয়ার কারণে তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল। তার কিছুদিন পরেই রাঙ্গা ভাই রেড্ডির গ্যাং থেকে রিজাইন নিয়ে নেয় এবং তিনি নিজের গ্যাং শুরু করে। তারপর সিন শিফট হয় শান্তনুদের হোস্টেলের বাহিরে, যেখানে আজ্জুরা বলছিল এই লোকটা শুধু শুধু আমাদের সঙ্গে নাটক করছে। তখনই রাঙ্গা ভাই কল দিয়ে বলে, আজকে একটা ফাইট রয়েছে, তোমরা কি আসবে? তৎক্ষণাৎ তারা রাজি হয়ে যায়। তারপর সিন শিফট হয় রাঙ্গা ভাইয়ের বাড়িতে। রাঙ্গা ভাইয়ের বাড়ি দেখে শান্তনুরা তো অবাক হয়ে যায়। এত দামি বাড়ি আর গাড়ি দেখে আম্বরকে জিজ্ঞেস করে, রাঙ্গা ভাই তো নিজের সব টাকা হারিয়ে ফেলেছিল, তাহলে এত বড় বাড়ি কিভাবে বানালো? প্রতি উত্তরে আম্বর বলে, ব্যাঙ্গালোরে যে জায়গাটা কিনেছিল সেটাতে বর্তমানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নির্মাণ করা হয়েছে। তারপর সিন শিফট হয় রাতের বেলা, যখন তারা সবাই ফাইটিং এর জন্য একটা মিনি ফুটবল গ্রাউন্ডে উপস্থিত হয়। মাত্র কয়েকটা পোলাপানকে মারার জন্য তারা 50 জন টিম নিয়ে যায়, যেটা দেখে শান্তনুরা অবাক হয়ে যায়। আর তারা ভাবতে শুরু করে আসলে রাঙ্গা ভাই সবকিছু ফেক করছে, কারণ ওই ছেলেদেরকে রাঙ্গা ভাই একটুও মারেনি, বরং তার সাঙ্গপাঙ্গরা মেরেছে। তারপর দেখা যায় সময়ের সাথে সাথে আরো অনেকগুলো ফাইট অনুষ্ঠিত হয়, কিন্তু কোনোটাতেই রাঙ্গা ভাই ফাইটিং করে না, বরং তার ছেলেপেলেরা ফাইটিং করে। এইটা দেখার পর শান্তনুরা যখন আপসেট হয়ে পড়ে তখন আম্বর বেবিকে বলে রাঙ্গা ভাইয়ের মা তাকে না করেছিল ফাইটিং এর জন্য। রাঙ্গা ভাই ফাইটিং ছাড়তে ছাড়তে তার মাই মারা যায়। তারপর থেকে তিনি কাউকে মারেন না। এমনই একদিন রাঙ্গা ভাই আজ্জুদেরকে তাদের হোস্টেলের সামনে নামিয়ে দেয়। তখন হোস্টেলে থাকা বন্ধুরা তাদেরকে জিজ্ঞেস করে গাড়িতে থাকা লোকটাকে। তখন আজ্জু এবং বেবিরা
বলে উনি আমাদের বড় ভাই। এইটা শোনার পর রাঙ্গা অত্যন্ত খুশি হয়। আসলে রাঙ্গা তাদেরকে নিজের ছোট ভাই মনে করত। তারপর দেখা যায় রাঙ্গা ভাই একটা রিলস আপলোড করেছে। আজুরা তো সেই লেভেলে মজা পায়। তারপর সিন শিফট হয় একটা খোলা রাস্তায়, যেখানে দেখা যায় রাঙ্গা ভাই একটা গান নিয়ে আসে। কিন্তু যখন আম্বরকে বলে গানটা চালাতে, তখন গানটা জাম হয়ে গিয়েছিল। সে বারবার ট্রাই করার পরও গুলি বের হচ্ছিল না। এমত অবস্থায় হঠাৎ করে গুলি বের হয়ে যায় এবং সবাই দৌড়াতে শুরু করে, কারণ আম্বর উল্টাপাল্টা গুলি চালাচ্ছিল। তারপর সিন শিফট হয় একটা ঢাবেতে, যেখানে শান্তনু আম্বরকে জিজ্ঞেস করছিল, আচ্ছা ভাই কি কখনো মার্ডার করেনি? তখন আম্বর বলে মার্ডার তো করেছে, তার নিজের আত্মীয়কে। আসলে যে আত্মীয় তার টাকা মেরে দিয়েছিল, হঠাৎ একদিন তাদের জমি নেওয়ার জন্য তাদের বাড়িতে আসে। তখন সে আত্মীয়কে মেরে দেওয়ালে লাগা রক্তের দাগগুলোকে সে লাল রং করে দেয় এবং তার লাশটাকে কিচেনে পুঁতে দেয়। সেই রাতে শান্তনুরা অনেক লেভেলে ড্রিঙ্ক করে বসে, যে কারণে তারা একদম হুঁশ হারিয়ে ফেলে। যে কারণে তাদের হোস্টেল থেকে রাঙ্গাবাইয়ের পুরাতন বাড়িতে নিয়ে আসা হয়। যখন শান্তনুর ঘুম ভাঙে রাঙ্গাবাইয়ের কোলে, তখন সে দেখতে পায় তারা চলে এসেছে নতুন এক অন্য দুনিয়ায়। জমিদারদের মতো একটা বাড়ি। বাড়ির ফ্রিজে রয়েছে অসংখ্য মদের বোতল, আর কিচেনের আলমারিতে রয়েছে অসংখ্য সিগারেটের প্যাকেট। যারা বিড়িখোর আছো তারা কি স্বপ্ন দেখছো? তারপর রাঙ্গাবাই বলে তোমাদের জন্য রয়েছে আরো একটা জিনিস। ঘরের বাহিরে আমার একটা বুলেট গাড়ি রয়েছে, যেটা আমার প্রথম ফেভারিট গাড়ি। তারপর দেখা যায় শান্তনুরা কলেজে চলে যায়। কলেজে তাদের এন্ট্রি দেখে সবাই অবাক, কিন্তু তখনই কুট্টি এসে তাদের কাছ থেকে চাবি নিয়ে যায় এবং বুলেট নিয়ে সারাদিন ঘুরে বেড়ায়। কলেজ শেষে কুট্টি তাদেরকে বলে, যেহেতু আমরা কলেজের সিনিয়র, আমার সামনে বুলেট নিয়ে ঘুরবে না। কুট্টি চলে যাওয়ার পর আজু তাদেরকে বলতে শুরু করে, রাঙ্গাভাইকে বলে কুট্টিকে ইচ্ছা মতো মারলে কেমন হয়। তখন বেবি বলে রাঙ্গাভাই কেন তাদেরকে মারবে? তখন তো রাঙ্গাভাই বুঝতে পারবে আমরা তার সাথে ফ্রেন্ডশিপ করেছি শুধুমাত্র কুট্টিকে মারার জন্য। তখন আজু বলে সঠিক সময় আসলে আমি অবশ্যই বলবো। তারপর সিন শিফট হয় রাতের বেলা সেই বারে, যেখানে বেবি যাওয়ার সময় একটা লোকের সঙ্গে ধাক্কা খায়। লোকটাকে সরি বললেও সে তাকে মারতে চায়। তখনই রাঙ্গাভাইয়ের মাথা গরম হয়ে যায় এবং পুলাপান দিয়ে সেই লোকটাকে ইচ্ছা মতো মারধর করে। তারপর দেখা যায় বেবিরা ওয়াশরুমে যায় হিসু করার জন্য। তখন আজু বলে টাইম চলে এসেছে, এখনই সময় রাঙ্গাভাইকে বলে দেওয়ার। তখন সে রাঙ্গাভাইকে বলতে শুরু করে, আমরা যদি আগে রাঙ্গাভাইয়ের সঙ্গে পরিচিত হতাম তাহলে আমরা এত মাইর খেতাম না, আর এটা এখন বলেই কি লাভ। তখন রাঙ্গাভাই জিজ্ঞেস করে, কে তোমাদেরকে মেরেছে শুধু একবার বলো। তখন বেবি বলে, থাক ভাই এখন বলে আর কি লাভ। প্রতি উত্তর রাঙ্গাভাই বলে, তুমি বলবে অন্যথায় তোমাকেই মারবো। রাঙ্গাভাই তো উত্তেজিত হয়ে বলে, আমরা এখনই গিয়ে তাদেরকে মারবো। তখন শান্তনু বলে, ভাই আজকে না, কলেজের সবার সামনে তাদেরকে মারবো। তারপর সিন শিফট হয় কলেজের সামনে। বেবি কুট্টিকে কল দিয়ে বলে, তুই কোথায়, জলদি কলেজের সামনে আয়, তোকে আজ সবাই মিলে মারবো। তারপর দেখা যায় কুট্টি তার গ্যাং নিয়ে দৌড়ে এসে বেবির গালে একটা চড় মারে। সঙ্গে সঙ্গে রাঙ্গাভাই, আম্বর এবং সবাই মিলে সেই লেভেলে ফাইটিং শুরু করে দেয়। তখনই আমরা দেখতে পাই রাঙ্গাভাইয়ের ড্রাইভার বুইরা চাচাও সেই লেভেলের কুংফু মাস্টার। আম্বর এবং তাদের কয়েকজন ফাইটার মিলে একের পর এক কলেজের স্টুডেন্টদেরকে মারতে শুরু করে। এমনকি রাঙ্গাভাইয়ের সব পোলাপানকে ইচ্ছা মতো মারধর করে। মারপিটের এক সময় কুট্টি গ্যাং এর সব পোলাপানের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কুট্টি গ্যাং এর লোকেরা যখন মাটিতে পড়ে প্রবল ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছিল, তখন রাঙ্গাভাই সমস্ত কলেজের স্টুডেন্টদেরকে বলে, এই ছেলেগুলো হচ্ছে আমার ছেলে, অতএব আজকের পর থেকে কেউ যদি তাদের দিকে তাকিয়েও কথা বলো, তাদের কিন্তু এই অবস্থা হবে। তারপর থেকে দেখা যায় কলেজের শান্তনুদের গেটআপই ছিল অন্য লেভেলের। তাদেরকে দেখে সবাই উঠে দাঁড়াতো, এমনকি কুট্টি গ্যাং এর লোকেরা তো তাদের সাইড কেটে চলে যেত। তারপর দেখা যায় কয়েক মাস তাদের লাইফ এইভাবেই চলতে শুরু করে। সারাদিন ঘোরাগাড়ি এবং রাতে মদ টদ খেয়ে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। এমন একদিন একটু বেশি লেভেলে ড্রিঙ্ক করে ফেলে, যে কারণে তারা নিজেদের হোশ হারিয়ে ফেলে। সকালে যখন রাঙ্গাভাই ঘুম থেকে উঠে, তখন সে দেখতে পায় বেবির ফোনে তার মার কল এসেছে। তখন রাঙ্গাভাই উঠিয়ে বলে, বেবি কালকে সারা রাত পড়াশোনা করেছে, এই জন্য সে এখন ঘুমাচ্ছে। এটা শোনার পর তার মা বলে, আচ্ছা তুমি কে, তোমাকে তো চিনতে পারলাম না। তখন রাঙ্গাভাই বলে, হয়তো সে আমার কথা বলেনি, আমি হচ্ছে রাঙ্গা। তখন বেবির মা বলে, তোমার কথা তো সব সময় বলে, তোমাকে তো নিজের ভাই মনে করে। এটা শোনার পর রাঙ্গাভাই অনেক ইমোশনাল হয়ে পড়ে। যখন বেবিদের ঘুম ভাঙে, তখন তারা নিজেদেরকে আবিষ্কার করে একটা মন্দিরে, এবং রুম থেকে বের হয়ে তারা তো অবাক হয়ে যায়, কারণ বাহিরে পুজো হচ্ছিল আর তারা এত মানুষের সামনে শুধু লুঙ্গি পরে বাহিরে চলে আসে। তারপর দেখা যায় ঘরের বাহিরে রাঙ্গাভাই চলে আসে তাদেরকে নেওয়ার জন্য। গাড়িতে যখন তারা যাচ্ছিল, তখন বেবি বলে, আজকে তো আমাদের কলেজের নতুন আইজি এসেছে, তাছাড়াও আজকে আমাদের রেজাল্ট দেওয়ার কথা। যদি আজকে আমরা কলেজে না যাই তাহলে তো আমাদেরকে টিসি দিয়ে বের করে দিবে, কিন্তু এখন তো আমাদের কাছে কাপড় চোপড়ও নেই। তখন রাঙ্গাভাই বলে, তোমাদেরকে তো রেডি আমি করব। তারপর দেখা যায় রাঙ্গাভাইয়ের সাঙ্গপাঙ্গদের জামা কাপড় বেবিরা পরে
করে নিয়েছে এবং তারা আইজির সঙ্গে দেখা করার জন্য কলেজে চলে যায়। আর অন্যদিকে রাঙ্গাবাই একটা পর্দা পরে দাঁড়িয়ে থাকে আর আম্বর তো একটা লঙ্গি পরে দাঁড়িয়ে ছিল। তারপর সিন শিফট হয় নতুন আইজির রুমে, যেখানে দেখা যায় আইজি তো তার সামনে একটা পিস্তল রেখেছে এবং তাদের তিনজনকে বলছে তোমরা তিনজনই পরীক্ষায় ফেল করেছো এবং আমি জানতে পেরেছি তোমরা বাহিরের একটা গ্যাং এর সঙ্গে ঘোরাফেরা করো, ইমিডিয়েটলি তোমাদের গার্ডিয়ানের নাম্বার দাও। তারপর দেখা যায় আইজি তো তাদের গার্ডিয়ানকে উল্টাপাল্টা সবকিছু বলে এবং সবকিছু ইংলিশে বলে, কারণ আইজিও বিষয়টা জানতো পোলাপান নতুন কলেজে আসলে এত পড়াশোনা করে না। তারপর তিনজনই বাড়িতে কথা বলে এবং সবাইকে বুঝিয়ে দেয় যে আমাদের এই শহরের অবস্থা খুবই খারাপ, তাই আইজি সব স্টুডেন্টদের বাড়িতে কল করে বলছে তারা যেন নিজেদের পোলাপানকে সাবধান করে। তারপর যখন সবাই আবার আইজি রুমে যায় তখন আইজি তাদেরকে বলে এইবারের মতো ক্ষমা করে দিচ্ছি, সামনেবার এমন করলে কিন্তু আমি হিন্দিতে বলবো, আর সেটা প্রমাণ করার জন্য তোমাদেরকে এইবার পরীক্ষায় পাস করতে হবে। তারপর থেকে এই তিনজনের মাথায় একটাই চিন্তা কিভাবে তারা পরীক্ষায় উত্তীর্ণ হবে। সেই দিন রাতের বেলায় দেখা যায় রাঙ্গাবাই তাদেরকে একটা স্পটে নিয়ে গিয়েছে, যেখানে তিনি একজনের সঙ্গে কথাবার্তা বলে সবকিছু সেট করে নেয়। তারা সবাই ভেবেছিল খুব সহজেই মামলাটা সেট হয়ে যাবে, কিন্তু তখনই হঠাৎ করে অসংখ্য গুন্ডা চলে আসে তাদেরকে মারার জন্য, কিন্তু তারা মাত্র কয়েকজন। তারপর সেখানে শুরু হয় এক তুমুল ফাইট। যেহেতু রাঙ্গাবাইয়ের পোলাপান ছিল সেই লেভেলের ফাইটার, যেহেতু বিপরীত টিমের মানুষ ছিল অনেক, তাই রাঙ্গাবাইয়ের পোলাপান মারধরি খেয়ে যাচ্ছিল। কিন্তু রাঙ্গাবাই ছিল অন্য লেভেলের গেম চেঞ্জার, সে তো সবাইকে একের পর এক গাড়ি দিয়ে উড়িয়ে দিতে শুরু করে এবং নিজের লুকগুলোকে সংগ্রহ করতে শুরু করে। এক পর্যায়ে অনেক কষ্ট করার পর তার লুকগুলোকে সে সংগ্রহ করতে পারে। তারপর কোনো মতে তারা পালিয়ে এখান থেকে চলে আসে এবং হসপিটালে গিয়ে নিজেদের মেরামত করে নেয়। পরের দিন শান্তনুরা সারাদিন অনেক লেভেলের পড়াশোনা করে। যখন তারা রাতের বেলা নিজের বাড়িতে আসছিল তখন তারা দেখতে পায় বাড়ির রাস্তাতে অন্য লেভেলের লাইটিং করা এবং কাছে যাওয়ার পর তারা দেখে আজকে রাঙ্গাবাইয়ের জন্মদিন, আর এই জন্মদিনে তিনি সেই লেভেলের অনুষ্ঠান করে থাকেন। এনজয় করতে করতে সারা রাত কেটে যায়। সকালে যখন তারা ক্লাসে যায় সেখানে গিয়ে তারা ঘুমিয়ে পড়ে। যেহেতু সারাদিন তারা কলেজে ঘুমিয়েছিল তাই তারা বাড়িতে চলে আসে, কিন্তু যখন তারা বাড়িতে আসে তখনই তাদের রুমে ঢুকিয়ে দেওয়া হয় দুইটা আইটেম বমকে। ছেলেগুলো তো কিছুই বুঝতে পারে না, তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কিন্তু তারপর তারা ইচ্ছা মতো এনজয় করে। বাকিটা তো তোমরা বুঝতেই পারছো। ঠিক এইভাবে সেই রাতেও ড্রিঙ্কস করে সারা রাত শেষ হয়ে যায়। রাতের শেষ পর্যায়ে তারা জানতে পারে এতদিন পর্যন্ত যে রাঙ্গাবাইকে তারা সাধারণ মানুষ মনে করত তিনি আসলে একজন ভয়ানক গুন্ডা। আম্বরের বলা সবগুলো কাহিনী আসলে সত্য। তারা যখন এই বাড়িটাকে ভালোভাবে সার্চ করে তখন তারা জানতে পারে এই বাড়িতে রাঙ্গাবাই মানুষদেরকে হত্যা করে শুরু করে। তারা এটাও জানতে পারে যে তাদের রান্নাঘরে একটা মৃত লাশ শুয়ে রয়েছে। তারপর তারা ভয় পেয়ে বাহিরে চলে যায়। সেখানে একজন আইটেমকে তাদের সঙ্গে ঘুমানোর জন্য নিয়ে আসে, কারণ তারা রাতে খুবই ভয় পাচ্ছিল। সকালে যখন তারা কলেজে যায় সেখানেই তারা বেঞ্চের উপর ঘুমিয়ে পড়ে, যেটা দেখে টিচার তাদের উপর অনেক রাগান্বিত হয় এবং তাদেরকে গালিগালাজ করে বলে আমি যত যাচ্ছি তোমাদেরকে হেল্প করতে তোমরা ততই অমনোযোগী হয়ে উঠছো। তারপর তারা পড়াশোনার জন্য আবারও চলে যায় তাদের সেই পুরনো হোস্টেলে, কিন্তু সেখানকার ছেলেরা তাদেরকে বলে আমাদের কালকে এক্সাম, তাই আমাদের এখন পড়াশোনা করতে হবে, তোমরা যাও তোমাদের সেই গ্যাং এর সঙ্গে। তারপর যখন তারা বাড়ির উদ্দেশ্যে ফিরছিল তখনই দেখা যায় কিছু লোক তাদেরকে আটকিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। আসলে এরা হচ্ছে রেড্ডি গ্যাং এর পোলাপান। রেড্ডি হচ্ছে রাঙ্গার গুরু, যে কিনা রাঙ্গাকে কাজ শিখিয়েছিল এবং অন্ধকার জগতে তাকে নিয়ে এসেছিল। আর রেড্ডির পোলাপানি হচ্ছে কুট্টি গ্যাং এর পোলাপান। রেড্ডি বেবিদেরকে বলতে শুরু করে এখন ডাকো তোমার রাঙ্গাবাইকে, দেখি তোমার রাঙ্গাবাই এইখান থেকে তোমাকে কিভাবে নিয়ে যায়। তখন বেবি রাগান্বিত হয়ে বলতে শুরু করে আমরা বাড়ি থেকে এখানে এসেছিলাম পড়াশোনা করার জন্য, কিন্তু আপনার এই চামচাগুলো আমাদেরকে ইচ্ছা মতো মারধর করে, যেই কারণে আমরা আরেক বুকার কাছে গিয়ে বন্ধুত্ব করি যাতে করে সেই বুকার মাধ্যমে এই চামচাগুলোকে মারতে পারি, তারপর অবশেষে এই চামচাগুলোকে মেরে ফেলি। এখন আপনি আরেক বুকা এসেছেন আমাদেরকে আবারও মারতে, যা ইচ্ছা করে ফেলেন, আমাদের কোনো যায় আসে না। তখন রেড্ডি বলতে শুরু করে আমি তো তোমাদেরকে মারতে চাই না, আমি চাই রাঙ্গাকে মারতে, কারণ রাঙ্গা আমার স্টাইল পার্সোনালিটি সব কেড়ে নিয়েছে। এখন আমি যদি একটা শার্ট পরি সবাই বলে রাঙ্গার মতো শার্ট পরেছি, আমি যদি একটা প্যান্ট পরি সেটাও বলে রাঙ্গার মতো প্যান্ট পরেছি, বলো এখন আমি কোথায় যাব। তারপর রেড্ডি বেবিকে তার কার্ড ধরিয়ে দেয় এবং বলে যখনই রাঙ্গা একা থাকবে তখন আমাকে কল করবে। আর একটা কথা ভালো করে শুনো, রাঙ্গা তার ভাইকে মেরে ফেলেছে আর তোমরা তো চুনোপুটি, যখন সে রাগান্বিত হবে তখন তোমাদেরকেও মেরে ফেলবে। তারপর সিন শিফট হয় সেই মায়াবী বারে, যেখানে আমরা দেখতে পাই রাঙ্গাবাই তার দুজন ফাইটারকে গলা জবাই করে মেরে ফেলতে যাচ্ছে, কারণ তারা রাঙ্গাবাইয়ের গ্যাং ছেড়ে দিচ্ছে। এইটা দেখার পর শান্তনুরা তো আরো ভয় পেয়ে যায়, শুধু গ্যাং ছাড়ার জন্য তাদেরকে মেরে ফেলেছে। এই সব কিছু দেখে আজরা আরো ভয় পেয়ে যায়। তারপর যখন
যখন তারা বাড়িতে আসে তখন তারা ডিসাইড করেছে এই বাড়িতে আর থাকা যাবে না। আজ্জুর একটা ফ্রেন্ড রয়েছে শহর থেকে বাইরে থাকে, তাদের হোস্টেলে তারা কিছুদিনের জন্য উঠে পড়বে। পরের দিন সকালে দেখা যায় সবকিছু গুছিয়ে তারা সেই বন্ধুর হোস্টেলে চলে যায় এবং নিজেদের ফোন সুইচ অফ করে পড়াশোনা করতে শুরু করে। আর এইদিকে বেচারা রাঙ্গা তো তাদেরকে খুঁজতে শুরু করেছে। রাঙ্গা তাদেরকে খুঁজে না পেয়ে কলেজে গিয়ে পোলাপানকে মারধর করতে শুরু করে এবং তাদেরকে জিজ্ঞেস করে তার ছোট ভাইরা কোথায়। রাঙ্গা তাদেরকে না পেয়ে পাগল হয়ে যাচ্ছিল। অন্যদিকে আজ্জুদের কিন্তু ভালোই দিন কাটছিল। হঠাৎই একদিন তারা ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল, তখনই নিউজ চ্যানেলে দেখতে পায় তাদের কলেজের বাহিরে রাঙ্গাবাই সবাইকে পিটাচ্ছে এবং রাঙ্গাবাই তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। এইটা দেখার পর বেবি চিন্তায় পড়ে যায় রাঙ্গাবাই কি তার মা পর্যন্ত চলে গিয়েছে। তাই সে জলদি নিজের ফোন অন করে তার মাকে কল দিতে যাবে, তখনই রাঙ্গাবাই তাকে কল করে। ভয়ে ভয়ে রাঙ্গাবাইয়ের কল ধরে বলে, ভাইয়া আমরা একটা কাজে আটকে পড়েছি, আজকে রাতেই চলে আসবো, তারপর আপনাকে সবকিছু খুলে বলবো। তারপর সিন শিফট রাঙ্গার সেই পুরনো বাড়িতে, যেখানে বেবিকে দেখা মাত্রই রাঙ্গা তাকে চর মারতে যাবে। কিন্তু তখনই বেবি রাঙ্গাকে বলতে শুরু করে, আমরা এখানে এসেছিলাম পড়াশোনা করার জন্য, কিন্তু আপনার সাথে চলে আমরা গুন্ডা হয়ে গিয়েছি। আপনার সাথে যখনই থাকি তখনই আমাদের খুবই খারাপ লাগে। যদি এইভাবেই চলতে থাকে তাহলে একদিন আমরা আপনাদের মতো হয়ে যাব। তখনই রাঙ্গা খেয়াল করে আম্বার যে বলেছিল সে তার নিজের ভাইকে মেরেছে এবং লাশটাকে রান্নাঘরে পুঁতে রেখেছে, এই সবকিছু শান্তনুরা খুঁজে বের করেছে। বেবিদের এই রকম কথাবার্তা শোনার পর রাঙ্গা ভাই ভিতর থেকে ভেঙে পড়ে, কারণ বেবিদেরকে সে একদম ভালোবেসে ফেলেছিল। অন্যদিকে দেখা যায় বেবি সেই রেড্ডি মাস্তানকে কল করে সবকিছু জানিয়ে দেয় এবং তাদেরকে বলে যে এখন রাঙ্গা একা রয়েছে। তারপর দেখা যায় অন্য রুমে রাঙ্গা কান্না করছিল, কিন্তু তখনই সে ব্যালকনি দিয়ে দেখে তার বাড়ির সামনে হাজার হাজার গুন্ডা চলে এসেছে। রাঙ্গা জলদি বাহিরে চলে যায়, কিন্তু ব্যালকনিতে বেবিদেরকে দেখে সে বলে জলদি ভিতরে যাও, বাহিরে সমস্যা রয়েছে। তখনই একটা গুন্ডা এসে তাকে পাঞ্চ করে মাটিতে শুইয়ে দেয়। অন্যদিকে রেড্ডি মাস্তান গাড়ির উপরে উঠে বসে, কি খবর রাঙ্গা, আজকেই তোমার শেষ দিন। আর বেবিদেরকে থ্যাংক ইউ জানিয়ে বলে, এখান থেকে বাকি খেলা আমার, এখন তোমাদের আর কিছু করতে হবে না। এইটা শোনার পর রাঙ্গার আর বুঝতে বাকি ছিল না রেড্ডি মাস্তানকে খবর দিয়েছে বেবিরা। তারপর রাঙ্গা নিজের আগে স্টাইলে ফেরত আসে, সে মুহূর্তেই পুরাতন রাঙ্গা হয়ে যায়। তারপর দেখা যায় রাঙ্গা একে একে সমস্ত গুন্ডাদেরকে মারতে শুরু করে। যতই গুন্ডা হোক না কেন রাঙ্গার সামনে সবকিছু চুনুপুটি। রাঙ্গার মায়ের স্টাইল দেখে বেবিরা এটা বুঝতে পারছিল যে রাঙ্গাবাই সাধারণ কোনো মানুষ না। এক পর্যায়ে সবগুলোকে মেরে মেরে অবস্থা খারাপ করে দেয়। তখনই দেখা যায় রেড্ডি ভাই তাকে বলছিল আমার কাছে না আসতে, কিন্তু শেষ পর্যন্ত সেই রেড্ডি ভাইকে নিজের সেই পুরনো অস্ত্র দিয়ে কুপাতে শুরু করে, যে অস্ত্রটাও রেড্ডি ভাই তাকে বানিয়ে দিয়েছিল। যতক্ষণে ফাইটটা শেষ হচ্ছিল ততক্ষণে রাঙ্গাবাইয়ের সমস্ত গুন্ডা পান্ডা চলে এসেছিল। তখনই রাঙ্গাবাই রাগান্বিত হয়ে বেবিদেরকে মারার জন্য ছুটে যায়, কিন্তু বেবিরা বারবার ঘরের ভিতর লুকিয়ে পড়ছিল। রাঙ্গাবাই ঘরের মেইন দরজা আটকে তাদেরকে খুঁজতে শুরু করে এবং কান্না করে বলতে শুরু করে, সবাই আমাকে ব্যবহার করে, কেউ আমাকে ভালোবাসে না। ছোট সময় মা আমাকে ছেড়ে চলে যায়, এখন সবাই আমার সাথে বন্ধুত্ব করে নেশা পানি অথবা গ্যাং এর জন্য, কেউ আমাকে প্রকৃতপক্ষে ভালোবাসে না। তাই আমার ডিসিশন, আজ তোদেরকে মেরে ফেলবো। তখন রাঙ্গাবাই বসে বসে কান্না করতে থাকে। তখনই শান্তনু উঠে বলে, রাঙ্গাবাই সরি, আমাদেরকে মাফ করে দাও। এইটা শোনার পর রাঙ্গাবাই তো তার দিকে কুড়াল ফেঁকে মারে। রাঙ্গাবাইয়ের হাত থেকে বাঁচার জন্য তারা একটা রুমের ভিতর ঢুকে পড়ে, কিন্তু বাহিরে রাঙ্গাবাই কুড়াল দিয়ে সেই দরজাটা ভাঙার চেষ্টা করছিল। কিন্তু তখনই হঠাৎ করে বেবির ফোনে তার মার কল চলে আসে। রাঙ্গা প্রথমে কলটা ধরতে চাচ্ছিল না, কিন্তু তার মার কথা মনে হতেই সে কলটা ধরে ফেলে। তখন ওই পাশ থেকে বেবির মা তাকে জিজ্ঞেস করে, তুমি নিশ্চয়ই রাঙ্গা, তুমি কেমন আছো বাবা? এটা শোনার পর রাঙ্গার রাগটা কিছুটা কমে যায়। তখন বেবির মা বলে, বেবি ভালো আছে তো? কাজের প্রেসারে আমি এখন সময় পাচ্ছি না তার খবর নিতে, তুমি বেবিকে দেখে শুনে রেখো। তারপর দরজা ভেঙে রাঙ্গা যখন তাদের রুমে ঢুকে তখন শান্তনুদের অবস্থা তো খুবই খারাপ ছিল, তারা পারছিল না প্যান্টে হিসু করে দিতে। তখন রাঙ্গা চিৎকার করে বলতে শুরু করে, তোমরা আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাও না, এটা আগেই বলে দিতে, তাই আজ থেকে তোমাদের সাথে আমাদের গ্যাং এর কোনো বন্ধুত্ব নেই। তারপর রাঙ্গাবাই চলে যায় তার গ্যাং এর পুলাপানের সঙ্গে, কিন্তু হঠাৎই তিনি আবার ফিরে আসেন। তার মূল উদ্দেশ্য ছিল বেবিকে তার ফোনটা ফেরত দেওয়ার, কিন্তু প্রবল জোর কাটানোর পরেও রাঙ্গাবাইয়ের হাত থেকে বেবি তার ফোনটা নিতে পারছিল না। তখন রাঙ্গাবাই বেবিকে বলে, তোমরা এখানে এসেছিলে পড়াশোনা করার জন্য না, তাই যদি তুমি পরীক্ষায় ফেল করো তাহলে কিন্তু তোমার খবর আছে। তারপর সিন শিফটার রেজাল্টের দিন, যেদিন আমরা দেখতে পাই বেবি এবং আজ্জু এক এক বিষয়ে ফেল করেছে, কিন্তু শান্তনু সবগুলোতে কোনো মতে ফাঁস করে ফেলেছে।
যখন তারা বাহিরে যাচ্ছিল তখনই গেটের সামনে দেখা যায় রাঙ্গাবাই তার গ্যাং নিয়ে দাঁড়িয়ে আছে। রাঙ্গাবাই যখন তাদের রেজাল্টের খবর জানতে পারে তখন তার লোকদেরকে বলে হাতিয়ার বের করো। সঙ্গে সঙ্গে সবাই পিঠের ভিতর থেকে একটা ব্যাট বের করে এবং তাদেরকে মারার জন্য দৌড়াতে শুরু করে। তো বন্ধুরা, তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই আবেসাম মুভিটা কিন্তু সেই লেভেলের মজা। অতএব তোমরা চাইলে এই ভিডিওটা তোমার বন্ধু এবং বান্ধবীদেরকে শেয়ার করতে পারো। স্টে সেফ, গুড বাই। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। মিয়াও।